স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাসার। শুরুতে জানাবো প্রধান শিরোনাম। 6 মাস পর হাইকোর্টে জামিন পেলেন ঝুমন দাস। আদালতের অনুমতি ছাড়া সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতেই হবে বললেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠকে 5 প্রস্তাব। কর্মবিরতি প্রত্যাহার হলেও বেনাপোলে আটকা পড়েছে 3000-এরও বেশি ট্রাক। বাড়ছে দুর্ভোগ আর ক্ষয়ক্ষতি। $19 কোটি টাকা হারায়নি ব্যাংকিং অ্যাওয়ার্ডের পর দেয়া হয় এক ভিআইপি গ্রাহককে, জানালো ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ। এবং সাগর ও নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। স্বস্তি ফিরেছে জেলেদের, দামও সাধারণের নাগালে। শিরোনাম জানাচ্ছিলাম, এবার পুরো খবরে যাব। আর শুরুতেই থাকছে রাজধানীর মগবাজারে র্যাবের আয়োজনে কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমি আপনাদের আহ্বান রাখবো, আপনার ছেলে মেয়েদের যদি খেয়াল না রাখবো তাহলে আমরা এই বিস্তার রোল অবশ্যই আমরা করতে পারবো না সম্পূর্ণ। এটি আপনাদের কাছে আহ্বান। র্যাব কর্তৃক আজকে নির্মিত টিভিসি অত্যন্ত যুগোপযোগী এবং বাস্তবধর্মী হয়েছে বলে আমি বিশ্বাস করি। অপরাধ দমনের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইতিপূর্বে র্যাব আরো অনেকগুলি টিভিসি তৈরি করেছেন জঙ্গি দমন এবং অন্যান্য ইসের জন্য। আমরা র্যাবের যে ঘৃণা নয় বাঁচো ভালোবাসায়, মিথ্যা রূপবে সত্য জানো, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, অবশক্তির দিন শেষ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ও মৃত্যুঞ্জয়ী সাহসে মানুষের পাশে। বিভিন্ন সময় র্যাব বিভিন্ন টিভিসির মাধ্যমে এই সমস্ত আহ্বানগুলি করে গিয়েছেন, আমরা সেগুলোও দেখেছি এবং যুগোপযোগী আহ্বান তারা করেছেন। আজকেও সেই রকমই একটি আহ্বান আমাদের কিশোরদের জন্য র্যাব করে গেল। আমি মনে করি আমরা সবাই, আমরা যারা সাংবাদিক, আমরা যারা আমাদের যার বাড়িতে যারা আছে আমাদের শিশু কিশোর, তাদের প্রতি আমরা যত্নবান হব। আমরা তাদেরকে সবসময় তাদের সুপথে চলার জন্য বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ছিলাম সরাসরি সেখানে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেলেন সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস। গ্রেপ্তারের প্রায় 6 মাস পর জামিন পেলেন ঝুমন। সকালে বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, সংবিধান অনুযায়ী মত প্রকাশের অধিকার সবারই আছে, তবে আদালতের অনুমতি ছাড়া সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না ঝুমন। এর আগে কারাগারে থাকা ঝুমন 7 বারের চেষ্টায়ও জামিন পাননি। সংখ্যালঘু পল্লীতে হামলার অভিযোগে গ্রেপ্তার 52 জনের সবাই আগেই জামিনে মুক্তি পায়। গত 17 মার্চ সকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নের নোয়াগাঁওয়ে সংখ্যালঘুদের গ্রামে হামলা চালানো হয়। ওই গ্রামের ঝুমন দাস হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছেন এমন অভিযোগ তুলে ওই হামলা চালানো হয়। তাহাকে 1 বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন এবং 2টি শর্ত দিয়েছেন। একটি শর্ত হচ্ছে সে আদালতের আদেশ ব্যতিরেকে দেশের বাইরে যেতে পারবে না, এবং আরেকটি হচ্ছে তাকে বন্ড দাখিল করতে হবে যে ভবিষ্যতে সে এরকম কোনো অপরাধ আর করবে না। সহকর্মী জান্নাতুল ফেরদৌস তানভী সরাসরি এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জান্নাতুল, এই যে মামলাটি ঝুমন দাসের, সেই মামলাটি নানান কারণে আলোচিত এবং 7 বারের চেষ্টায় তিনি এই জামিন পেলেন এবার এসে। একটু জানতে চাইব যে তার এই জামিনকে ঘিরে আদালতে যারা তার সহকর্মী বা তার স্থানীয় যারা রয়েছেন তারা কি বলছেন। একই সাথে আরেকটি বিষয়, আদালত আর কোনো নির্দেশনা দিয়েছে কিনা, তার নিরাপত্তার কোনো কথা সেখানে এসেছে কিনা?
আদালতের যে আদেশটি আজকে ছিল, আদালত তাকে 1 বছরের জন্য জামিন দিয়েছেন এবং সেটি শর্ত সাপেক্ষে দেয়া হয়েছে। এর মধ্যে সে দেশের বাইরে যেতে পারবে না, এমনকি আদালতের অনুমতি ছাড়া সুনামগঞ্জের বাইরেও সে যেতে পারবে না। এবং বেশ কিছু পর্যবেক্ষণ আদালত দিয়েছে, যেটি সংবিধানে যেহেতু সবারই মত প্রকাশের অধিকার রয়েছে এবং স্বাধীনতা রয়েছে, সেই ক্ষেত্রে এই ঘটনাটি আসলে ন্যাক্কারজনক বলে আদালত মন্তব্য করেছেন। এবং আরেকটি মন্তব্য আদালত করেছেন যে স্বাধীন সার্বভৌম দেশে একটি হিন্দু অধ্যুষিত এলাকায় যেভাবে বর্বরচিত হামলা চালানো হয়েছে, সেই ঘটনাটি আসলে দুঃখজনক বলে আদালত মন্তব্য করেছেন। এবং আজকে ঝুমন দাসের এই জামিনের ঘটনাটি আসলে যিনি আইনজীবী ছিলেন, তার জামিন আবেদনকারী যিনি আইনজীবী ছিলেন জেরাই খান পান্নাস, তিনি সেটি বলছেন যে এই ঘটনার মাধ্যমে আইনের শাসন এবং ন্যায় বিচার, ঝুমন দাস ন্যায় বিচার পেয়েছেন, দেরিতে হলেও ঝুমন দাসের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এবং তারা যেটি বলছেন যে যেহেতু বন্ড সই করে দিতে হবে, একটি মুসলেকা সই করে দিতে হবে ঝুমন দাসকে, যাতে ভবিষ্যতে তিনি এ ধরনের কোনো কর্মকাণ্ড আর করবেন না, সেক্ষেত্রে আসলে তাকে কোনো ধরনের পরবর্তীতে বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে না বলে তিনি মনে করছেন। জান্নাতুল, আরেকটি বিষয় একটু আসতে চাই, একটু স্পষ্ট হতে চাই, সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের আজকের যেই পর্যবেক্ষণ, এই মামলাটি কেন্দ্র করে যে পর্যবেক্ষণ দিয়েছে, সেখানে স্পষ্ট করে অন্যান্য যারা এই ধরনের চেষ্টা করেন ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি করার বা মামলা করার, তাদের জন্য আলাদা করে স্পষ্ট করে কোনো বার্তা দেওয়া হলো কিনা, সেরকম কোনো বিষয় আছে কিনা? না, আজকে শুধুমাত্র আসলে ঝুমন দাসের জামিনের বিষয়টি ছিল, আদেশের জন্য ছিল এবং অন্যদের নিয়ে আদালত আসলে কোনো ধরনের পর্যবেক্ষণ দেননি। তবে যেহেতু আজকে সংক্ষিপ্ত আদেশটি ছিল, হয়তো পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর সেক্ষেত্রে কোনো ধরনের বার্তা থাকতেও পারে, কিন্তু আজকে আসলে সংক্ষিপ্ত আদেশটি ছিল। আদালত তাকে জামিন দিয়েছেন শর্ত সাপেক্ষে এবং তার বিষয়ে শুধু পর্যবেক্ষণ দিয়েছেন। জানাতে থাকুন আপনি আমাদের সাথে। আমরা সরাসরি একটু সুনামগঞ্জে যাব, ঝুমন দাসের বাড়ির এলাকা যেখানে, সেখান থেকে এই মুহূর্তে সরাসরি সেখানকার পরিস্থিতি নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, একটু জানতে চাইব যে ঝুমন দাসের বিষয়টি নিশ্চয়ই সারা দেশের মতো সুনামগঞ্জেও আলোচিত, এবং যেই নোয়াগাঁও যেই গ্রামে যেখান থেকে এই ঘটনার সূত্রপাত, সে এলাকার মানুষের এখন বক্তব্য কী? এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে, সে তো জামিনে মুক্তি পেলেন, সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না, তার নিরাপত্তার ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী কী করবেন? কোনো হুমকি ধমকি আছে কিনা? দেখুন, ঝুমন দাস দীর্ঘ 6 মাস পর জামিন পেয়েছে। এই নিয়ে কিন্তু ঝুমন দাসের যে পরিবার, তার গ্রাম এবং তার যে সুনামগঞ্জের যে সাল্লা উপজেলার মানুষ কিন্তু খুব খুশি হয়েছে। যদিও অনেক দেরিতেই জামিন হয়েছে, তারপরে কিন্তু তারা খুবই খুশি। আর এই ঝুমন দাসের মুক্তির দাবিতে কিন্তু সুনামগঞ্জ তথা সারা বাংলাদেশেই আন্দোলন করেছিল। সুনামগঞ্জে যারা আন্দোলন করেছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে যদিও একটু দেরিতে জামিন হয়েছে, তারপরও তারা খুবই আনন্দিত। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সুনামগঞ্জে যে ঝুমন দাসের যে আইনজীবী রয়েছে, অ্যাডভোকেট দেবাংশু শেখর দাস, তার সাথে আমি কথা বলেছি যে কখন নাগাদ জামিনের কাগজটা আসতে পারে এবং কারাগারে যাবে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে আজকে বা রবিবার নাগাদ যদি কাগজটা আসে, তাহলে তিনি আবারও নিম্ন আদালতে মুসলেকা বন্ড জমা দেবেন। তো জমা দেওয়ার পরপরই আদালত থেকে কারাগারে এই কাগজটা যাওয়ার পরপরই ঝুমন দাস মুক্তি পেতে পারে, এমনটাই আমাকে জানিয়েছেন। আর নিরাপত্তার বিষয়টা যদি আমি বলি, আমি জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে ঝুমন দাসের বিগত দিনেও যখন ঝুমন দাসের পরিবার কিন্তু নিরাপত্তাহীনতার কথা বলেছিল, ঝুমন দাসের পরিবারকে নিরাপত্তা দিয়েছেন। এবং ওই গ্রামে কিন্তু আপনি জানেন, ওই গ্রামে কিন্তু একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প ছিল, যদিও এখন এই তাদের নিরাপত্তার বিষয়ে আসলে কোনো প্রকার শঙ্কা নেই। তো আরেকটা বিষয় বলি, ঝুমন দাস কারাগারে থাকা অবস্থায় কিন্তু ঝুমন দাসের পরিবার কিন্তু খুবই একটা সংকটে পড়ে গেছিল। ঝুমন দাসের যে স্ত্রী রয়েছে, স্নাতক পরীক্ষার যে ফর্ম ফিল আপের জন্য যে টাকার প্রয়োজন, সেটা কিন্তু তার পরিবারের পক্ষ থেকে দেওয়াটা খুবই দুঃসাধ্য ছিল। এমনটাই আমি গতকালকেও ঝুমন দাসের পরিবারের একজনের সাথে কথা বলেছিলাম। তো সার্বিকভাবে বলা যায়, আজকে বা যদি রবিবার নাগাদ ঝুমন দাসের যে জামিনের কাগজ যদি সুনামগঞ্জের আদালতে চলে আসে, তাহলে হয়তো বা রবিবার নাগাদ সে কারাগার থেকে বের হয়ে যেতে পারে, এমনটাই বলছিলেন ঝুমন দাসের যে সুনামগঞ্জের যে। আপনাকে অনেক ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। করোনার টিকাকে বৈশ্বিক জনস্বার্থ সামগ্রী হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় সকালে হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 সামিটে ধারণকৃত বক্তব্যে এই আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক বৈঠকে অতি জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার
দাবি জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে স্থানীয় সময় বুধবার বেলা 11টায় মহামারী অবসান এবং অধিকতর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে হোয়াইট হাউস আয়োজিত সম্মেলনে শেখ হাসিনার ভিডিও বার্তা সম্প্রচার করা হয়। বার্তায় প্রধানমন্ত্রী কোভিড টিকার সত্ত্ব কোনো দেশ বা কোম্পানির হাতে না রেখে বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান। টিকা লাভের সার্বজনীন অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সক্ষমতা রয়েছে এমন উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর মাধ্যমে টিকার স্থানীয় উৎপাদনের সুযোগ দেওয়া উচিত। 14 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের জনগণকে 35 মিলিয়নের বেশি টিকা দেওয়া হয়েছে। 2022 সালের আগস্ট মাসের মধ্যে দেশের জনসংখ্যার 80%কে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগ পর্যন্ত প্রতি মাসে 20 মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার কাজ চলছে। বাংলাদেশ সরকার করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য 3টি ধাপ মেনে চলছে বলেও জানান শেখ হাসিনা। ফার্স্ট, ইনক্লুসিভ গ্রোথ পলিসিস উইথ ফোকাস অন ইমপ্রুভড হেলথ কেয়ার সিস্টেম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দেন। বৈঠকে তিনি রোহিঙ্গা সংকট প্রশ্নে প্রধান আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তা বাংলাদেশকে মর্মাহত করেছে বলে মন্তব্য করেন। এটা খুবই দুঃখজনক যে এখনও মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয়নি। সম্মানের সঙ্গে তাদের মাতৃভূমিতে ফেরা নিশ্চিত করতে হবে। এই সমস্যা সমাধানে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা আশা করছি। অস্থায়ীভাবে আশ্রয় দেয়া মিয়ানমারের নাগরিকদের অবশ্যই ফিরে যেতে হবে। বিশাল এই জনগোষ্ঠীকে মানবিক কারণে থাকতে দেওয়ার পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়েছে। Hills and forest lands have been cut down to provide shelters. প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যা কিছু করা সম্ভব তা অবশ্যই করতে হবে। আঞ্চলিক ক্ষেত্রে চীন ও ভারত সহ প্রধান শক্তিগুলোকে এই সংকট সমাধানে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে 5 দফা আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পণ্যজটে বিপর্যয়ের মুখে পড়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। লোড আনলোড প্রক্রিয়ার দীর্ঘ সময়ের কারণে বন্দরটিতে তৈরি হয়েছে পণ্য পরিবহনের জট। এর মধ্যে শ্রমিকদের ডাকা কর্মবিরতির 41 ঘন্টার পর পণ্য পরিবহন শুরু হলেও আটকা পড়েছে রপ্তানিবাহী ট্রাক। এতে বন্দর এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। জায়গা স্বল্পতায় 3000-এর বেশি ট্রাক এই মুহূর্তে আটকা পড়েছে বন্দরে। বাড়ছে জনদুর্ভোগ। এতে প্রতিদিন 20 কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জানান বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। তবে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। এর আগে গতকাল বিকেল থেকে বন্দরে ভিড় করতে শুরু করে ট্রাক, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন। এ অবস্থায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় চালকদের। স্বাভাবিক, কিন্তু যানজট প্রচুর। কন্টেইনার 2-3 দিনের কন্টেইনার ডেলিভারি, তো রাস্তায় প্রচুর জাম। ওইদিকে কালকে সারা রাত্রি জাম ছিল। এই মাত্র লোড দিছে, কালকে রাত 9টা বাজে ঢুকছে বন্দরে, জ্যামের কারণে লোড পাই নাই। যানজটের মধ্যে আমরা আইসা পয়সা রয়েছি, এদিকে খুব ঝামেলার মধ্যে আছি। এখন মোটামুটি ছাড়ছে, এখন গাড়ি যদি আনলোড করতে পারি তাহলে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো। ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার গরমিল হাওয়া ভল্টের টাকার হিসেব সমন্বয় করা হয়েছে। এই ঘটনায় ব্যাংকের গুলশান শাখার 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ব্যাংকিং আওয়ারের পর একজন ভিআইপি গ্রাহককে ওই টাকা দেওয়া হয়েছিল। এক্ষেত্রে ব্যাংকিং আইন ভঙ্গ করা হলেও এমন ঘটনা নতুন নয়। গ্রাহক ব্যাংক সম্পর্কের উপর ভিত্তি করে এমন লেনদেন হয়ে থাকে বলে জানান তিনি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলের উপস্থিতিতেই 19 কোটি টাকার হিসেব সমন্বয় করা হয়। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা শাখা পরিদর্শনে গিয়ে ভল্ট খুলে টাকা গুনে কাগজপত্রের সঙ্গে মজুতের গরমিল পান। শাখাটির নথিপত্রে দেখানো হয়েছে ভল্টে 31 কোটি টাকা রয়েছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা গুনে পেয়েছেন 12 কোটি টাকা। বাকি 19 কোটি টাকার ঘাটতি সম্পর্কে সে সময় শাখাটির কর্মকর্তারা পরিদর্শক দলকে যথাযথ জবাব দিতে পারেননি। গ্রাহক, গুরুত্বপূর্ণ গ্রাহক, ব্যাংকিং সময় পরে আসছেন, তার চেকের ব্যালেন্স আছে বলে তার অ্যাকাউন্টে তাদের টাকাটা দেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের যে অডিট টিম আসছে তাদের সামনেই এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে। তদন্ত কমিটির সুবিধার্থে কিন্তু যাদেরকে আমরা আপাতত মনে করি তাদেরকে সরাসরি সরিয়ে নেওয়া হয় প্রত্যাহার। সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ থেকে 24 লাখ টাকা লুটের ঘটনার মূল পরিকল্পনাকারী সাফিউদ্দিন জাহিরকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হলো। দুপুরে সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে তোলার কথা রয়েছে।
গত 12 সেপ্টেম্বরে মুখোশধারী 4 জন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথে 24,25,500 টাকা লুট করে নিয়ে যায়। পরে এই ঘটনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন। আমরা সিসিটিভি লাগিয়ে রাখলাম, কিন্তু সিসিটিভি যদি মনিটর করা না হয় এবং সিসিটিভি রেকর্ড হচ্ছে কিনা সেটা যদি চেক করা না হয়, তাহলে আমাদের দুর্বলতা থেকে যায়। 4 জন মূল হোতা ছিল, তারা মোটরসাইকেল যেটাতে করে পালিয়ে গিয়েছিল টাকা নিয়ে, সেটা আমরা রিকভার করেছি। ঘটনা পুরোপুরি ডিটেক্টেড। রাজধানীতে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2টি বিদেশি রিভলভার সহ 50 রাউন্ড গুলি ও 2টি মোটরসাইকেল। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি জানান, রাজধানী সহ আশপাশের জেলাগুলোতে ডাকাতি করত এই চক্রটি। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের লেনদেনকারীদের টার্গেট করে ডাকাতি করত তারা। ডাকাত দলের এই চক্রের সাথে আরও কয়েকজন জড়িত আছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দুজন ডাকাতের প্রায় বিপুল পরিমাণ সম্পত্তি আছে তাদের এলাকায়। আমরা ডাকাতির সাথে সাথে সেই বিষয়গুলো আমরা এই মামলায় তাদের বিরুদ্ধে আরো মামলা হবে কিনা সেই বিষয়গুলো দেখছি। ডাকাতির উদ্ধারকৃত টাকা সাথে সাথেই তারা ভাগ করে সেটা সম্পত্তি বা ক্রয়ের ক্ষেত্রে তারা ব্যয় করে ফেলে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো জানাবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন ভিডিও ফাঁসে সাইবার বুলিংয়ের শিকার অনেকেই। নিয়ন্ত্রণের সুযোগ নেই বলছে বিটিআরসি। দেশ যখনই এগিয়ে যায়, বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবনে এসব কথা জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি চায় দেশকে অস্থিতিশীল করে তুলতে এবং আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে। তারেক রহমানকে কে নির্বাসিত করেছে? তারেক রহমান নিজেই নির্বাসনে গেছে। আমরা জানতে চাই, মুসলেখা দিয়ে চিকিৎসার নামে তিনি দেশ থেকে পালিয়েছেন আর রাজনীতি করবেন না বলে। সাহস থাকলে বিএনপিকে বলবো তাকে দেশে ফিরিয়ে আনুন। রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ সহ 5 জেলায় 10 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 5 এবং উপসর্গ নিয়ে 5 জন মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 4 জন মারা গেছে, যাদের 2 জন করোনা আক্রান্ত হয়ে এবং 2 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। গত 24 ঘন্টায় এই জেলায় 421 জনের নমুনা পরীক্ষায় 20 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 4.99%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 1 জনের মৃত্যু হয়েছে। বরিশাল ও ঝিনাইদহে উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে মারা যান এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী সুবর্ণা ইসলাম রোদেলা। রোদেলা মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকার বশিরউদ্দিনের মেয়ে। রোদেলার পরিবার জানায়, গত 3 দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল ওই ছাত্রী। গতকাল দুপুরে বুকে ব্যথা উঠে অচেতন হয়ে পড়ায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজধানীতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকায় যাওয়ার পথে গাবতলী এলাকায় অ্যাম্বুলেন্সে আবার অচেতন হয়ে পড়েন রোদেলা। পরে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রোদেলার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এসকে সরকারি উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীর করোনা পরীক্ষা করা হয়, কিন্তু কারো করোনা শনাক্ত হয়নি। সিমটম ছিল 3 দিনের ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর এবং শ্বাসকষ্ট ছিল অনেক বেশি। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য অক্সিজেন দেওয়া হয় এবং দ্রুত HRCT করে তার ডায়াগনোসিস সাসপেক্টেড কেস কোভিড হিসেবে চিন্তা করা হয় আমাদের ডক্টর। যে 2টা লাংসে বাইলেটারাল 26% ইনভলভমেন্ট হওয়ার কারণে অক্সিজেন লেভেলটা 87%-এ নেমে যায়। শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনতে জরুরি ভিত্তিতে এনআইডি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছে আবেদন করলে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের এনআইডি করে দেওয়া হবে। হল খোলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনআইডি দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে। দেশে কমে গেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এরই মধ্যে খুলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনও বিপুল সংখ্যক মানুষ ভ্যাকসিনের আওতায় আসেনি, এমনকি অনেক শিক্ষার্থীও পাননি ভ্যাকসিন। 18 বছরের ওপরের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি না থাকায় অনেকে অনলাইনে নিবন্ধন করতে পারছেন না, ফলে শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়েছেন। এ অবস্থায় নির্বাচন কমিশনের এনআইডি বিভাগ জরুরি ভিত্তিতে এনআইডি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কাছে একটি রিকোয়েস্ট করেছে, যারা হলে উঠবে তাদেরকে আমরা সেখানেও তাদেরকে জানিয়ে দিয়েছি যে এই ব্যবস্থাপনা করলে আমরা স্পেশাল টিম পাঠাবো যারা তাৎক্ষণিকভাবে করবে এবং প্রায়োরিটি ভিত্তিতে তাদেরকে যাতে এনআইডি নাম্বারটা পেয়ে যায় এবং টিকে দিতে পারে। যাবতীয় এনআইডি পাওয়ার যে পূর্ব শর্ত সেগুলো পূরণ করে তারপর এনআইডি পেতে পারবে এবং এনআইডি হলে সেটি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন সুবিধাদি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে, ভ্যাকসিন পাবে এবং পরবর্তীতে বিভিন্ন কাজে লাগবে। দেশে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছে আবেদন করলে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের এনআইডি করে দিবে বলে জানিয়েছে এনআইডি বিভাগ। একটু টাইম নিয়ে তাদের আগে জানাতে হবে, মানে আজকে জানালেই তো আজকে আমি সব কিছু মেশিন টেশিন দিয়ে ওখানে পাঠাতে পারছি না, একটু আগে জানালে এখানে তাকে তো পরিবহনও করতে হবে আমার লোকজন, এসব কিছু তাদেরকে সাথে আমাদের একটা করেসপন্ডেন্স হবে, তারা যদি ওকে করে তাহলে আমরা তাদেরকে এই সুবিধাটা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এরই মধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে এনআইডি করে দিয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর দেখা মিলছে রূপালী ইলিশের। সাগর নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে মাছ। সকাল হলে আড়তে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে হাজির হচ্ছেন জেলেরা। মাছের স্তূপ আর ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট। এতে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে, দামও এসেছে সাধারণের নাগালে। এক সপ্তাহ আগেও নদী সাগরে জাল ফেলে খালি হাতে ফিরতে হতো জেলেদের। এতে হতাশ হয়ে পড়েন তারা, কিন্তু সেই বিষণ্ণ মুখে এখন ফিরেছে স্বস্তির হাসি। পদ্মা, মেঘনা ও সাগরে জাল ফেললেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট মুখর ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে। ইলিশের সরবরাহ বাড়ায় ব্যস্ততা বেড়েছে জেলে, ঘাট শ্রমিক, আড়তদার ও ব্যবসায়ীদের। এই সপ্তাহে একটু মাছের আমদানি ভালো, মাছও একটু বাড়ছে। 1 থেকে 2 কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম 1050 টাকা, আর কেজির নিচে বিক্রি হচ্ছে 425 টাকা দরে। কিছুদিন আগে দরটা আপনার বেশি ছিল, এখন বর্তমানে মাছ সব দিকে মাছ, হাতিয়ার থেকে মাছ, নিচে দিয়ে ট্রলার দিয়ে মাছ আসার কারণে মাছের দামটা একটু কম। আড়তদার জানান গত 5 দিন ধরে প্রতিদিন গড়ে প্রায় 1000 মন ইলিশ আসছে বাজারে। এসবের বেশিরভাগই সাগরের। 2 দিন যাবৎ মাছটা পর্যাপ্ত পরিমাণ আছে। পর্যাপ্ত বলতে কি রেগুলার 2000 মনের উপরে মাছ আসে আমাদের এখানে, এবং আজকেও প্রায় 2000 মনের মতো মাছ আছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান জাটকা নিধন অভিযান সফল হওয়ায় এবং আবহাওয়া অনুকূলের কারণে হাসি ফুটেছে জেলেদের মুখে। এই স্রোত বৃদ্ধির কারণে ইলিশ নদীতে আসা শুরু করেছে এবং এই ইলিশের যে প্রাপ্যতা আরও বৃদ্ধি পাবে, আমরা এটা আশা করছি। বাজারে ইলিশের যে সমাগম এটা বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীরা এতে লাভবান হচ্ছে। বাজারে ইলিশের সরবরাহ বাড়ার খবরে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন ব্যবসায়ীরা। প্রতিদিন গড়ে প্রায় 15 কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে চাঁদপুরের ইলিশ বাজারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 22 দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশ বিপণন, ক্রয় বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। বুধবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে প্রতি বছর এই সময়ের 15 থেকে 17 দিন ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে এসে ডিম ছাড়ে। স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতে প্রজনন ক্ষেত্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইলিশ ধরা বন্ধ থাকাকালীন সারা দেশের তালিকাভুক্ত জেলেদের ভিজিএফ সহায়তা দেওয়া হবে। নির্দেশ অমান্য করে কেউ যেন নদীতে মাছ ধরতে না পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল। এই যে দীর্ঘদিন পরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে আর এই সময় সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, এক্ষেত্রে জেলেরা কি ক্ষতিগ্রস্ত হবে না?
আসলে ইলিশের যে ভরা মৌসুম, আশ্বিন মাসে হচ্ছে ইলিশের জন্য সবচাইতে বড় উপযুক্ত সময়। এই সময় কিন্তু সাগর থেকে মোহনা বেয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ, পদ্মা, মেঘনা সহ যেখানে ইলিশের প্রযোজন ক্ষেত্র সেখানে ছুটে আসে। কিন্তু চাঁদপুরের যে পদ্মা মেঘনা, চাঁদপুরের এই পদ্মা মেঘনা কিন্তু গত 3 বছর ধারাবাহিকভাবে ইলিশটা অনেকটা ইলিশ শূন্য। গতকালকে আমরা যেখানে চাঁদপুর যে মৎস্য অবতরণ কেন্দ্র, ইলিশ ল্যান্ডিং স্টেশন চাঁদপুরের, এখানে 1.5 থেকে 2,000 মন ইলিশ প্রতিদিন এখানে গত 3 দিন থেকে আসছে। কিন্তু চাঁদপুরের যে লোকাল ইলিশ বলে যেটা বোঝানো হয়, চাঁদপুর ইলিশ রাত থেকে প্রতিদিন 5 থেকে 7 মন ইলিশ মাত্র ঘাটে আসছে, আর বাকি সব ইলিশ হচ্ছে উপকূলীয় জেলার। তবে এই যে ইলিশের যে মৌসুম, এই মৌসুমে চাঁদপুরের যে 52,000 জেলে ইলিশের সাথে সরাসরি সম্পৃক্ত, এই জেলেরা কিন্তু আছেন চরম দুর্দিনে, দুর্ভোগে, কারণ তাদের জালে কিন্তু ইলিশ আসছে না। ইলিশ যা ধরা পড়ছে সেটা সমুদ্র উপকূলীয় বগুড়া, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর ওই এলাকাগুলোতে। ফলে চাঁদপুরের যে জেলেদের যে দাদন, ব্যবসায়ীদের কাছে তাদের যে কোটি কোটি টাকা দাদন, এই দাদন পরিশোধ করা এবং মহাজনের পাওনা দিতে কিন্তু তারা হিমশিম খাচ্ছে। এই জেলে পরিবারগুলো আছে চরম দুর্বিষহ, দুর্বিপাকে। গতকালকে জাতীয় টাস্কফোর্সের সভায় যে সিদ্ধান্ত হয়েছে, আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত এই 22 দিন মাছ ইলিশ সংরক্ষণ অভিযান হবে। এই অভিযানকালীন সময়ে নদীতে মাছ ধরা, মাছ পরিবহন করা, সকল মাছ ধরা নিষিদ্ধ থাকবে। বাংলাদেশে যে 6টি অভয়াশ্রম রয়েছে, এই 6টি অভয়াশ্রমে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ফলে এই যে আশ্বিনে ভরা আশ্বিন, ইলিশের ভরা মৌসুম, এই মৌসুমে যদি ইলিশ জেলেরা জালে না মাছ ধরতে পারে, তারা যদি মাছ বিক্রি করতে না পারে, তাদের পরিবার পরিজন নিয়ে তাদের যে অবস্থা, সেটা একটা দুর্বিষহ অবস্থা তাদের পড়তে হবে, এবং দাদন ব্যবসায়ীদের যে দাদন সেটা তারা পরিশোধ করতে হবে না। তবে এই যে জেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন সরকারের দেওয়া যদি প্রণোদনা তারা পান এবং তাদের প্রণোদনাটা যদি ঠিক মতো দেওয়া হয়, তাহলে এই 22 দিনের যে নিষেধাজ্ঞার সময়, এই সময় তারা হয়তো জীবন জীবিকা নির্বাহের জন্য কিছুটা সুযোগ পাবেন। তবে এরপরে অভিযানের পরে যদি আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। আমাদের সাথে চাঁদপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন ভিডিও ফাঁস হয়ে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন অনেকেই। এতে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। বিটিআরসি বলছে, কেউ বিদেশ থেকে ভিডিও আপলোড করলে তা নিয়ন্ত্রণে আনার সুযোগ নেই, তাই শাস্তির আওতায় আনা যাচ্ছে না সব অপরাধীকে। তবে প্রযুক্তিবিদদের দাবি, কারিগরি সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সব ভিডিওর উপরই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেলিব্রিটি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিডিও ছড়িয়ে দিচ্ছেন যে কেউ। এতে ব্যক্তির শ্লীলতা হানিসহ ক্ষুণ্ণ হচ্ছে সামাজিক মর্যাদা। এসব ঘটনা আমলে নিয়ে তা বন্ধ করতে হাইকোর্ট থেকেও নির্দেশনা দেয়া হয়েছে। গোপনীয়ভাবে প্রকাশ করলে তার মান, সামাজিকভাবে তার মান হানি হচ্ছে। তার এটাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই বিটিআরসির ক্ষমতা বাড়ানো উচিত। ড্রেসিং রুমে ক্যামেরা লাগাচ্ছে, তারপরে এবং সেটা হচ্ছে ফানি ভিডিও হিসেবে চালায় দিচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বলছে, দেশ থেকে কেউ আপত্তিকর ভিডিও আপলোড করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে বিদেশে বসে কেউ ভিডিও ছড়িয়ে দিলে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এতে অপরাধীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। ভুয়া একটা আইপি করে সে ফ্লোট করে দিল, হোস্ট করলো, সেটা পারবো না। তবে দেশের মধ্যে থেকে যদি কোনো হয়, সেটা আমরা তাৎক্ষণিকভাবে লিঙ্কগুলো বন্ধ করতে পারবো, এবং যে করছে তাকে আইন প্রয়োগের সংস্থা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় তাকে ধরতে পারবে। প্রযুক্তিবিদরা বলছেন, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সব ধরনের ভিডিও নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে এজন্য বিটিআরসির কারিগরি সক্ষমতা বাড়াতে হবে। ভিপিএনকে রোধ করতে গেলে পরে যে ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার পাশাপাশি কমান্ড লাইন ট্রেনিং প্রয়োজন, সেটি হলে পরে আমরা অবশ্যই যে কোনো প্রকার ভিডিও না, আমাদের ইচ্ছা মতো যে কোনো কন্টেন্ট যেটা কিনা রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী, সেটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও অপসারণ করার পাশাপাশি অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে বলেও মত দেন প্রযুক্তিবিদরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ আরো তাজা থাকছে। মিয়ানমারের শিন প্রদেশে সেনা ও গেরিলাদের সংঘর্ষে নিহত 4, 20টির বেশি ভবনে আগুন, আতঙ্কে ভারতে পালাচ্ছে লোকজন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর কাছ থেকে 2 কেজি 900 গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। মোহাম্মদ রিপন নামের ওই যাত্রীর বাড়ি কুমিল্লায়। গোপন খবরে অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইন্সের ওই যাত্রীর জ্যাকেটের হাতায় বিশেষভাবে লুকানো 25টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকা বলে দাবি কাস্টমসের। আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকে জোয়ার ভাটায় এখনও পানিবন্দী সাতক্ষীরার প্রতাপনগর সহ উপকূলীয় এলাকার 50,000-এর বেশি মানুষ। দীর্ঘ 1.5 বছর ধরে সীমাহীন দুর্ভোগে তারা। যাতায়াত, টয়লেট, রান্না সহ দৈনন্দিন কাজে সীমাহীন দুর্ভোগে উপকূলীয় এলাকার এসব মানুষ। তবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গত বছরের 20 মে ঘূর্ণিঝড় আম্পানে প্লাবিত হয় উপকূলীয় এলাকা। সাতক্ষীরায় পানিবন্দী হয়ে পড়ে 1.5 লাখের বেশি মানুষ। সেই রেশ কাটতে না কাটতেই চলতি বছরের 25 মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে 22টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত হয় 3,500 ঘরবাড়ি। সেই থেকে এখনও জলাবদ্ধতার শিকার উপকূলের 50,000-এর বেশি মানুষ। এখানে পড়ে রয়েছি আমরা 17 মাস। এই আমাদের চলাফেরা করার সমস্যা আছে, নৌকা করে যাচ্ছে। একদিন রান্না করে 3 দিন খাতে হয়, বাথরুমে যেতে পারিনি। ছোট বাচ্চার থেকে শুরু করে যারা বয়স্ক আছে এদের নিয়ে আমরা ব্যাপক একটা কষ্টের মধ্যে আছি। ভুক্তভোগীদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এখন টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। যে আমরা আর্থিক দিক থেকে খুব ধ্বংস হয়ে যাচ্ছে আর কি, কিন্তু বান তো হচ্ছে না। আমাদের এই যে শক্ত টেকসই একটা মজবুত বানের প্রয়োজন। সম্প্রতি শ্যামনগরের গাবুড়ায় 1000 কোটি টাকার বেশি বাজেটের বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প পাশ হয়েছে একনেকে। এমন আরও একটি বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একটি বড় প্রকল্প গত একনেকে পাশ হয়েছে প্রায় 1000 কোটি টাকার। তো এরকম আরেকটি প্রকল্প আমরা চিন্তা করছি প্রতাপনগর, আশাশুনির প্রতাপনগর, পদ্মপুকুর এবং ওই যে বন্যতলা এলাকা, তাহলে ওই এলাকার এই জলাবদ্ধতার সমস্যাটার একটা স্থায়ী সমাধান হয়। ঘূর্ণিঝড় আম্পানের পর থেকে আজ পর্যন্ত কোমর অবধি পানিতে নিমজ্জিত উপকূলীয় পদ্মপুকুর, প্রতাপনগর ও শিউলা ইউনিয়নের মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জয়পুরহাট থেকে হিলি মহাসড়কের 11 কিলোমিটার কাজ অসমাপ্ত রেখে চলে গেছে ঠিকাদাররা। এতে 2 বছর ধরে ভোগান্তিতে এই সড়কে চলাচলকারীরা। দ্রুত কাজ শেষ করার জন্য নতুন ঠিকাদার নিয়োগের দাবি জানিয়েছেন তারা। জয়পুরহাট বগুড়া সড়কের হিচমি থেকে কুমুরগ্রাম পর্যন্ত 1 কিলোমিটার ও জেলা শহরের 0 পয়েন্ট থেকে বাইপাস মোড় পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এবং পাঁচবিবি গোবিন্দগঞ্জ সড়কের 6 কিলোমিটার সড়কে খানাখন্দে বেহাল অবস্থা। এসব রাস্তা সংস্কারের কাজ নেয় 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2 বছর আগেই সড়কের কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্ধেক করে চলে যায় ঠিকাদাররা। এতে দুর্ভোগে এসব সড়কে চলাচলকারীরা। অ্যাক্সিডেন্ট হতেই আছে। গুরুত্ব স্থলবন্দরে যে গাড়িগুলো আসে অনেক লোড, আমাদের এই রাস্তাটা এই লোডটা সহ্য করতে পারতেছে না। এই রাস্তাটা ভাঙার জন্য আমাদের রোডের যাত্রী হারায় গেছে। এমনকি আমরা 4 দিন কামাই করতেছি, 3 দিনের টাকা আমাদের গাড়ি পিছনে যাইতেছে। গাড়ি ঘোড়া চলতে খুব কষ্ট আসে যায়, গাড়ি চাকা পাংচার হয়ে যায়, গাড়ি ভাঙে যায়, খুব সমস্যা রাস্তার। এই রাস্তাটা তাড়াতাড়ি হলে কৃষকের উন্নয়ন হবে। সড়ক ও জনপদ বিভাগ জানায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করায় কয়েকবার নোটিশ দেওয়া হলেও সাড়া দেয়নি তারা। এই ঠিকাদারদের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। অবস্থা আমরা ঠিকাদারের চুক্তি বাতিল করেছি এবং নতুন বাকি কাজের জন্য আমরা নতুন প্যাকেজ সৃষ্টি করার লক্ষ্যে আমরা ডিপিপি রিভাইজের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে পিএসসি সভা অনুষ্ঠিত হয়েছে। পিএসসি সভা সিদ্ধান্তের আলোকে ডিপিপি এই কাজটা চলমান আছে। প্রতিকূলতা কাটিয়ে জেলার গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের কাজ দ্রুত শেষ করার কথাও জানান নির্বাহী প্রকৌশলী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চাপের মুখে বিশ্বকে 50 কোটি টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদে এক সাইডলাইন বৈঠকে বুধবার এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন জানান এসব টিকা আগামী বছর সরবরাহ করা হবে। এ সময় তিনি করোনা মহামারী প্রতিরোধে বৈশ্বিক সমন্বয়ের জোর দেন। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে 2228 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 1,33,000। বয়স্কদের ও যেসব তরুণ স্বাস্থ্য ঝুঁকিতে আছে তাদের ফাইজারের বুস্টার ডোজের আওতায় আনতে যাচ্ছে দেশটি। এদিকে
ব্রাজিল, যুক্তরাজ্য ও ভারতে আবারও বাড়ছে সংক্রমণ। ব্রাজিলে একদিনে মারা গেছে 839 জন, শনাক্ত হয়েছে 36,000-এরও বেশি। বিশ্বে একদিনে করোনায় মারা গেছে 9,319 জন, আক্রান্ত হয়েছে 5,28,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 23 কোটি ছাড়ালো। মোট প্রাণহানি হয়েছে 47,32,000-এরও বেশি মানুষের। ফের সহিংসতা শুরু হয়েছে মিয়ানমারে। ভারত সীমান্তবর্তী মিয়ানমারের শিন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে মিলিশিয়াদের সংঘর্ষ চলছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সেনাবাহিনী ও মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে 4 বেসামরিক নাগরিক নিহত ও 15 জন আহত হয়েছেন। এ সময় 20টির বেশি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কে থানচলাং শহর ছেড়ে ভারতের বিভিন্ন এলাকায় পালিয়ে যাচ্ছেন। এদিকে প্রতিবেশী দেশ ভারতের মিজোরাম রাজ্যের সিভিল সোসাইটির প্রধান জানান, গত 2 সপ্তাহে রাজ্যের 2 জেলায় মিয়ানমার থেকে 5,500 মানুষ পালিয়ে এসেছে। এর আগে সেনারা একটি গির্জার যাজককে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের $18 কোটি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, বাংলাদেশে এই নিয়ে মোট $1.5 বিলিয়ন মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তর জানায়, এসব সহায়তা রোহিঙ্গাদের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ব্যয় করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে ভেনেজুয়েলাকে $33 কোটি 6 লাখ মার্কিন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। ইয়েমেনের বর্তমান সংকট নিয়ে জাতিসংঘে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। দেশটিকে $60 কোটি মার্কিন অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র, ইইউ। তবে এই সহায়তার পরও ইয়েমেনকে দুর্ভিক্ষ মোকাবেলা করতে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আঞ্চলিক সমস্যা সমাধান, মানবাধিকার সমুন্নত রাখতে মিশরের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভুল বোঝাবুঝি কাটিয়ে আগামী মাসে বৈঠক করতে সম্মত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 2 নেতার এক ফোনালাপের পর বুধবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, 2 নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন নিরাপত্তা চুক্তির প্রতিক্রিয়ায় ফ্রান্স তার রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাহার করে। 30 মিনিটের ফোনালাপে কৌশলগত ভুলের জন্য সৃষ্ট সমস্যা সমাধানে একমত হন 2 নেতা। যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাহার করা দূতকে আবারও পাঠানোর কথা জানিয়েছে ফ্রান্স। আগামী মাসে বাইডেন ম্যাক্রো বৈঠকের কথা জানানো হয় বিবৃতিতে। বৈঠকে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সাথে আলোচনা করে সংকট নিরসনে জোর দেন তারা। বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রাণ হারান 70 লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। তাই বিশ্বে বায়ুর মান নিয়ন্ত্রণে বার্ষিক গড় PM এর মাত্রা অর্ধেকে নামিয়ে আনতে নতুন এক নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বায়ু দূষণের কারণে মানুষের মৃত্যু ঝুঁকি কমাতে বিশ্বজুড়ে বায়ুর মান উন্নত করতে এয়ার কোয়ালিটি গাইডলাইন্স আরও জোরদার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2005 সালের পর এই প্রথম WHO বিশ্বের বায়ুর মান নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। 194টি সদস্য দেশকে পরামর্শ দিয়ে WHO বায়ুতে বস্তুকণা এবং নাইট্রোজেন অক্সাইড সহ অন্যান্য উপাদানের উপস্থিতির মাত্রার সর্বোচ্চ সীমা কমানোর কথা বলেছে। দূষণকণা এবং নাইট্রোজেন অক্সাইড দুইটি জীবাশ্ম জ্বালানি নির্গমন থেকে আসে। তাই নতুন নির্দেশনার আওতায় বাতাসে বার্ষিক গড় PM 2.5 উপস্থিতির নির্ধারিত মাত্রা অর্ধেক কমিয়ে প্রতি কিউবিক মিটারে 10 মাইক্রোগ্রাম থেকে 5 মাইক্রোগ্রাম করেছে। প্রস্তাব অনুযায়ী বর্তমানে বায়ু দূষণের যে মাত্রা তা কমানো গেলে বিশ্বব্যাপী PM 2.5 জনিত মৃত্যুর হাত থেকে প্রায় 80% মানুষকে বাঁচানো যেতে পারে বলে জানিয়েছে WHO। তেমনটা না হলে প্রবল স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এদিকে বায়ুর মান বাড়াতে কয়লা, তেল, গ্যাসে বিনিয়োগ বন্ধ করার পাশাপাশি পরিবেশ বান্ধব জ্বালানিতে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরে স্লো উইকেটে দাপট দেখিয়েছে টাইগার বোলিং আক্রমণ, কিন্তু বিশ্বকাপের ভিন্ন কন্ডিশনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। পাওয়ার প্লে ও ডেথ ওভার বোলিং চিন্তার বড় কারণ। নির্বাচক আব্দুর রাজ্জাক বলছেন, ওমান আমিরাতে স্পিন পেসের সমন্বয় রেখে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে ম্যানেজমেন্টকে। বিশ্ব আসরে পেসারদের উপর গুরুত্ব দিচ্ছেন রাজ্জাক।
মিরপুরে স্পিন শক্তি দিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ঘায়েল করেছে বাংলাদেশ। ইনিংস শুরুতে মিলেছে ব্রেক থ্রু, পাওয়ার প্লেতে সিংহভাগ বোলিং করেছে স্পিনাররাই। সেখানে প্রায় শতভাগ সফল মাহেদী নাসুম, সাকিব ত্রয়ী। ওমান আমিরাতে কি একই স্ট্র্যাটেজি হবে? বিশ্বকাপে তো আর মিরপুরের মতো কন্ডিশন পাবে না বাংলাদেশ। সেক্ষেত্রে পাওয়ার প্লে চ্যালেঞ্জে সমন্বয়টা হবে কি করে? ডিপেন্ড করে আসলে টিম ম্যানেজমেন্টের উপর। তো উইকেট দেখবে, সিচুয়েশন দেখবে, দেখে তার ডিসিশন নিবে যে আসলে কয়টা পেস বোলার কয়টা স্পিনার খেলাবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে হয়তো বাংলাদেশের যখন খেলা হয়েছে তার থেকে বেশি পেস বোলার ওখানে খেলবে। অলরাউন্ড অপশন দলের বড় শক্তি। সাকিব ছাড়া সাইফুদ্দিন মাহিদিকে দিয়ে 4 ওভারের কোটা পূরণ সম্ভব। পাওয়ার প্লের সাথে ডেথ ওভার, বোলিং নিয়ে যত চিন্তা, যেখানে মুস্তাফিজি টাইগারদের প্রধান অস্ত্র। বাকি দায়িত্বটা কে নেবে বিশ্বকাপে? ওয়ার্ল্ড কাপে আসলে এত বেশি বোলিং আসলে স্পিনাররা করতে পারবে, স্পেশালি ডেথ ওভারগুলোতে। তো সেখানে আসলে পেস বোলার আমার কাছে যেটা মনে হয় যে ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট আরও ভালো ডিসিশন নেবে বলে আমি আশাবাদী যে ডেথ ওভারটাতে যাতে পেস বোলাররা বোলিং করে। মোটামুটি সে যে টিম ম্যানেজমেন্ট সবার উপরই আশাবাদী যে সবাই মুস্তাফিজের সাথে ডেথ ওভারে যাকে দরকার হবে সেই করতে পারবে। 4 পেসার 3 জেনুইন স্পিনারে টাইগার স্কোয়াড পার্ট টাইমারও আছে। বিশ্বকাপ মিশনে কন্ডিশন বুঝে কম্বিনেশন ঠিক করাই বড় চ্যালেঞ্জ। বিচক্ষণতার পরিচয় দিতে হবে ম্যানেজমেন্টকে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচেও সাকিবের খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। ম্যাচ শুরু রাত 8টায়। শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত জয় স্বস্তিতে কলকাতা। বরুণ, লুকি ফার্গুসন ও আন্দ্রে রাসেলেই ভরসা নাইট রাইডার্সের। তাই একাদশে সাকিবের জায়গা নিশ্চিত নয়। প্লে অফে জায়গা করতে এ ম্যাচেও জয়ের বিকল্প নেই মর্গানের দলের। অন্যদিকে আগের ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরেও টেবিলের 4-এ মুম্বাই। একাদশে ফিরতে পারেন রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত আসেনি। দুই দলের 28 বারের দেখায় 22 ম্যাচ জিতেছে মুম্বাই, আর মাত্র 6 ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এলিটা কিংসলেকে রেখেই সাফের দল ঘোষণা করেছে বাফুফে। ফিরেছেন বাদশাহ, জুয়েল রানা, আশরাফুল রানা ও ফাহাদ। আনুষ্ঠানিকভাবে হেড কোচের দায়িত্ব নিয়ে অস্কার ব্রুজন জানিয়েছেন, অল্প সময়ে প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠাই লক্ষ্য। কোভিড টেস্ট শেষে আজ থেকে শুরু হবে প্রস্তুতি পর্ব। কিংসের কোচ হিসেবে আগেও এসেছেন। এবার জাতীয় দলের দায়িত্ব কাঁধে প্রথমবার বাফুফে ভবনে অস্কার ব্রুজন। জামাল তপুদের সাফের জন্য প্রস্তুত করতে হাতে দিন কয়েক সময়। দল গুছিয়ে কিভাবে সাফ পুনরুদ্ধারের মিশনে নামবেন তার ধারণা দিলেন অন্তর্বর্তীকালীন হেড কোচ। আমি কোনো জাদুকর নই। এক সপ্তাহে দলে আমূল পরিবর্তন সম্ভব নয়। আমার কিছু পরিকল্পনা আছে। যেহেতু গোল স্কোরিং আমাদের মূল সমস্যা, আমি 2 স্ট্রাইকার খেলাতে চাই। মিডফিল্ডেও শক্তি বাড়াতে হবে। ফাইনালে খেলাই আমাদের লক্ষ্য। 26 সদস্যের প্রাথমিক দলে নেই বড় কোনো চমক। অনুমিতভাবেই আছেন এলিটা কিংসলে। অভিজ্ঞ আশরাফুল রানা, জুয়েল, বাদশা ও তরুণ ফাহাদ ফিরেছেন। এখান থেকে মালদ্বীপের প্লেন ধরবেন 23 জন। তবে কিংসলের খেলার বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি বাফুফে। কিংসলের বিষয়টা আমরা এখনো ওয়েট করছি ফিফা থেকে একটা ছাড়পত্রের বিষয় বেসিক্যালি। সেটার উপর নির্ভর করবে সে খেলতে পারবে কিনা পারবে না। এই মুহূর্তে সে খেলতে পারছে না এখনো আমরা তার সমস্ত কাগজপত্র সব কিছু আমরা ফিফাতে পাঠিয়েছি। আমরা ওয়েট করছি তার উত্তরের জন্য এবং ছাড়পত্রের জন্য। তো যদি সেটা আমরা পাই তাহলে সে হয়তো টিমে অন্তর্ভুক্ত হতে পারে। 26 থেকে 23-এর মধ্যে সে আসতে পারে। পছন্দের কোচিং স্টাফ পেয়েছেন ব্রুজন। কিংসের 4 জন আছেন প্যানেলে। সাথে থাকবেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। আমি জানি এই মুহূর্তটা কঠিন, কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবার চেষ্টা থাকবে সাফে ভালো কিছু করার। জেমিডে আমার খুব ভালো বন্ধু, কিন্তু ফুটবলে এমনটা হতেই পারে। বুধবারও অনুশীলন শুরু হয়নি জামালদের। ক্যাম্পে যোগ দিয়ে কোভিড পরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকালে শুরু হবে সাফের জন্য প্রস্তুতি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় আসানসিওর হ্যাট্রিক ও বেনজেমার জোড়া শটে গোল উৎসব করল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে মায়ারকাকে হারিয়েছে 6-1 ব্যবধানে। অন্যদিকে লিগ 1-এ মেতচের বিপক্ষে হাকিমের জোড়া গোলে 2-1 জয় পেয়েছে পিএসজি। আর ক্যারাবাও কাপে ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ মানেই যেন রিয়াল মাদ্রিদের গোল উৎসব। এবার এর বলি হলো মায়োর্কা। দুর্দান্ত সব শটে প্রতিপক্ষকে ঘায়েলের মধ্য দিয়ে লা লিগা শিরোপা জয়ে নিজেদের অবস্থান শক্ত করল লস ব্লাঙ্কোরা। মায়োর্কার বিপক্ষে পূর্ণ শক্তির দলই মাঠে নামায় আনচেলত্তি। ম্যাচের শুরুতেই বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। 24 মিনিটে ব্যবধান বাড়ান আসেনসিও। দুর্দান্ত ফিনিশিংয়ে দ্বিতীয়ার্ধেই হ্যাট্রিক পূরণ করেন এই স্প্যানিয়ার্ড। এদিকে জোড়া গোল করে লা লিগায় 200 গোলের মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি স্ট্রাইকার কারিম বেনজেমা। শেষ দিকে স্কোর শটে 6-1 ব্যবধানে বড় জয় পায় গ্যালাক্টিকোস। লিগ ওয়ানের ম্যাচে নাটকীয়ভাবে জয় পেয়েছে পিএসজি। মেসিহীন ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরুতেই দলকে এগিয়ে নেন আশরাফ হাকিমি। তবে 39 মিনিটে মেটসের কয়তার গোলে ধাক্কা খায় পচেতিনোর দল। প্রথমার্ধে 3বার সুযোগ পেয়ে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় এমবাপে নেইমাররা। যোগ করার সময় হাকিমির দ্বিতীয় গোলই 3 পয়েন্ট এনে দেয় ফরাসি জায়ান্টদের। অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে রোনালদোকে বিশ্রাম দিয়ে ক্যারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে ম্যান ইউনাইটেড। ম্যাচের শুরুতে ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার লানজিনি দলকে এগিয়ে নেন। 90 মিনিটের চেষ্টায় সেই গোল শোধে ব্যর্থ হয় রেড ডেভিলরা। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরীয় গান শ্রোতামনের শীর্ষে থাকলেও সম্প্রতি কোরিয়ান ব্যান্ড বিটিএস বিশ্বসঙ্গীতে আলাদা একটি জায়গা করে নিয়েছে। এরই মধ্যে 20 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে তারা উপস্থিতি জানালো পারমিশন টু ডান্স গান দিয়ে। পপ সঙ্গীতের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, এক্সো কিংবা টুয়াইসের মতো জনপ্রিয় কোরিয়ান ব্যান্ডগুলো। শূন্য থেকে শুরু করে আজ ব্যাপক সুপরিচিত বিটিএস বা কোরিয়ান ভাষায় বাংতান সোনেওতান, কে পপ থেকে পপ সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণ কোরীয় গানের দলটি। নিজ দেশ থেকে শুরু করে বিশ্বসঙ্গীতে বিভিন্ন মঞ্চ থেকে পাওয়া পুরস্কারের তালিকাটাও ছোট নয়। মুন জে ইন বিটিএসকে বেছে নিয়েছেন জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনের ভবিষ্যৎ প্রজন্ম ও সংস্কৃতির বিশেষ দূত হিসেবে। এরই মধ্যে ইউটিউবেও জাতিসংঘের কার্যালয় পারমিশন টু ডান্সে মিউজিক ভিডিও প্রকাশ করেছে তাদের প্রযোজনা সংস্থা বিগ হিট এন্টারটেইনমেন্ট। এবারের অধিবেশনে বক্তব্য রাখেন দলটির দলনেতা, র্যাপ মনস্টার কিংবা আরএম নামে পরিচিত কিম নামজুন। গত নভেম্বরে আমরা বৈশ্বিক অস্থিরতা ও বিরোধের বিরুদ্ধে ইউনিসেফের সাথে লাভ মাইসেলফ ক্যাম্পেইন শুরু করি। আমি আমাদের ভক্তদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পেইনটিকে সফল করেছে। বর্তমান প্রজন্মের কাছে আমার আশা এভাবেই পুরো বিশ্বে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেবে। How our message helped them overcome their hardships in life. শুধুমাত্র প্রিয় ব্যান্ডের সাথে একবার দেখা করানোর জন্য 10 লাখ ভক্তকে একত্রিত করেছে জাতিসংঘ। এ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করল জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন, সংবাদের আরো বিস্তারিত জানুন।